আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলা টিভির প্রাইম টাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানাবো এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। ঘন্টার পর ঘন্টা কাজ, তবুও বেতন নেই। যুক্তরাষ্ট্রে বছরে $50 বিলিয়ন মজুরি চুরি নিয়ে বাড়ছে উদ্বেগ। স্টুডেন্ট ভিসায় নিয়ম ভাঙলেই বিপদ, বাংলাদেশি শিক্ষার্থীদের সতর্ক করল মার্কিন দূতাবাস। ভবিষ্যতে ভিসা পাওয়ার পথও হতে পারে কঠিন। কোরআন ছেঁড়ার বিতর্কের পর এবার মিনিয়াপলিসে গ্রেপ্তার বিতর্কিত অ্যাক্টিভিস্ট জেক ল্যাং। নতুন ঘটনায় দেশ জুড়ে শুরু হয়েছে নতুন আলোচনা। এবং ওহাইওর সিনসিনাটিতে ইসলামিক সেন্টারে হামলা, কোরআনের পোস্টার ভাঙচুর এবং হুমকিতে হেইট ক্রাইমের আশঙ্কায় আতঙ্কিত মুসলিম কমিউনিটি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। আমেরিকায় শ্রমিকদের বেতন নিয়ে সামনে এসেছে বড় উদ্বেগের তথ্য। মজুরি চুরির কারণে প্রতি বছর $50 বিলিয়ন বেশি হারাচ্ছেন নিম্ন আয়ের কর্মীরা। এবার নিউ ইয়র্কে এমন অনিয়ম বন্ধে ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ও শ্রমিক সুরক্ষা কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে। বেতন আটকে রাখা, কম দেওয়া কিংবা ওভারটাইমের অর্থ না দেওয়ার মতো অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হবে। ন্যায্য বেতন নিশ্চিতে নতুন এই উদ্যোগ কিভাবে কাজ করবে জানুন রিপোর্টে। কাজ করছেন ঘন্টার পর ঘন্টা, কিন্তু মাস শেষে দেখছেন প্রাপ্য বেতনের বড় একটি অংশই নেই। যুক্তরাষ্ট্রে নিম্ন আয়ের কর্মীদের সঙ্গে এমন মজুরি চুরির ঘটনা এখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এই অনিয়ম ঠেকাতে এবার নিউ ইয়র্ক সিটিতে শুরু হচ্ছে আরও কঠোর নজরদারি। ইকোনমিক পলিসি ইনস্টিটিউটের হিসাবে যুক্তরাষ্ট্রের নিম্ন আয়ের কর্মীরা প্রতি বছর মজুরি চুরির কারণে $50 বিলিয়ন বেশি হারান। শুধু পরিমাণই নয়, এই অর্থ ডাকাতি, বাড়িতে চুরি ও গাড়ি চুরির মোট ক্ষতির চেয়েও বেশি। পরিস্থিতি মোকাবিলায় ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ এবং নিউ ইয়র্ক সিটির কনজিউমার অ্যান্ড ওয়ার্কার প্রোটেকশন কমিশনার স্যামুয়েল লেভিন যৌথভাবে কাজ করছেন। তাদের নজর থাকবে এমন ব্যবসার দিকে যেখানে কর্মীদের দীর্ঘ সময় কাজ করিয়েও ন্যায্য মজুরি দেয়া হচ্ছে না। ফ্যাশন ইন্ডাস্ট্রিতেও উঠেছে গুরুতর অভিযোগ। ডিজাইনার আন্দ্রেয়া মার্শালের বিরুদ্ধে 9 জন কর্মীর মজুরি চুরির অভিযোগ আনা হয়েছে, তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন। তার আইনজীবীদের দাবি, কর্মীদের ন্যূনতম মজুরির চেয়েও বেশি অর্থ দেওয়া হয়েছিল। শুধু ফ্যাশন নয়, রেস্টুরেন্ট সহ অন্যান্য খাতেও একই অভিযোগ রয়েছে। 2024 সালে গ্রিমালদিস পিৎজারিয়ার এক মালিক ও এক ম্যানেজার মজুরি চুরির অভিযোগে দোষ স্বীকার করেন। কর্তৃপক্ষ বলছে, কর্মীর অভিবাসনের স্ট্যাটাস যাই হোক, কাজ করলে ন্যায্য বেতন পাওয়ার অধিকার সবার। তাই আপনার বেতন আটকে রাখা হলে বা কাজের সময় অনুযায়ী পারিশ্রমিক না পেলে চুপ না থেকে অভিযোগ করার পরামর্শ দিচ্ছেন কর্মকর্তারা। কারণ মজুরি চুরি শুধু টাকা হারানো নয়, এটি একজন কর্মীর পরিবার ও ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত। অবসর নিয়ে সন্তানহীন আমেরিকানদের দুশ্চিন্তা যেন দিন দিন বাড়ছে। নতুন জরিপে দেখা গেছে, সন্তান না থাকলেও অনেকেই ভবিষ্যতের জন্য পর্যাপ্ত অর্থ সঞ্চয় করতে পারছেন না। জীবনযাত্রার বাড়তি খরচ, আবাসন ব্যয় এবং লিখিত আর্থিক পরিকল্পনার অভাব তাদের উদ্বেগ আরও বাড়াচ্ছে। এমনকি সন্তান আছে এমনদের তুলনায় সন্তানহীনদের অবসর নিয়ে আত্মবিশ্বাসও কম। কেন এমন উল্টো চিত্র? কত শতাংশ মানুষ এই সংকটে এবং ভবিষ্যতের জন্য করণীয় কি? ফারজান আফরোজের রিপোর্টে থাকছে বিস্তারিত। সন্তান নেই, তাই অবসরের জন্য সঞ্চয় করা তুলনামূলক সহজ, এমন ধারণাকেই যেন উল্টে দিয়েছে যুক্তরাষ্ট্রের নতুন এক জরিপ। জরিপ বলছে, সন্তানহীন আমেরিকানদের তুলনায় সন্তান আছে এমন প্রাপ্তবয়স্কদের অবসর সঞ্চয় নিয়ে আত্মবিশ্বাস বরং বেশি। অ্যালিয়েন্স সেন্টার ফর দ্য ফিউচার অফ রিটায়ারমেন্টের 2026 সালের জরিপে দেখা গেছে, সন্তান আছে এমন আমেরিকানদের 72% অবসর সঞ্চয় নিয়ে আত্মবিশ্বাসী। বিপরীতে সন্তানহীনদের মধ্যে এই হার মাত্র 52%। শুধু আত্মবিশ্বাসেই নয়, জীবনযাত্রার ব্যয় নিয়েও সন্তানহীনদের উদ্বেগ বেশি। 71% সন্তানহীন আমেরিকান আশঙ্কা করছেন, বাড়তে থাকা জীবনযাত্রার খরচ তাদের অবসর জীবন উপভোগের পথে বাধা হয়ে দাঁড়াবে। সন্তান আছে এমনদের মধ্যে এই উদ্বেগ 64%।
বিশেষজ্ঞদের মতে সন্তান না থাকলেই যে কেউ স্বয়ংক্রিয়ভাবে ভালো আর্থিক পরিকল্পনা করবেন এমনটা নয়। জরিপে দেখা গেছে ৬২% সন্তানহীন আমেরিকানের কোনো লিখিত আর্থিক পরিকল্পনাই নেই। সন্তান আছে এমনদের ক্ষেত্রে এই হার ৪২%। আরও উদ্বেগের বিষয়, সন্তানহীনদের ৬১% বলেছেন এই মুহূর্তে অবসর সঞ্চয়ের কথা ভাবার মতো অবস্থায় তারা নেই। দৈনন্দিন খরচ সামলাতেই তাদের বেশি মনোযোগ দিতে হচ্ছে। এদিকে সন্তান পালনের খরচও যুক্তরাষ্ট্রে দ্রুত বাড়ছে। ২০২৬ সালে একটি শিশুকে ১৮ বছর বয়স পর্যন্ত বড় করার খরচ প্রথমবারের মতো $৩ লাখ ছাড়িয়েছে। তবে সন্তান না থাকা মানেই আর্থিক নিরাপত্তা নিশ্চিত নয়, বরং পরিকল্পনার অভাব ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ, সন্তান থাকুক বা না থাকুক, ভবিষ্যতের জন্য লিখিত আর্থিক পরিকল্পনা করা এবং নিয়মিত অবসর সঞ্চয় শুরু করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের এখন আরও সতর্ক হতে হবে। মার্কিন দূতাবাস জানিয়েছে, ভিসার শর্ত ভাঙলে শুধু বর্তমান স্টুডেন্ট ভিসাই ঝুঁকিতে পড়বে না, ভবিষ্যতে ভ্রমণ বা পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে ভিসা আবেদনেও জটিলতা তৈরি হতে পারে। কোন কোন নিয়ম ভাঙলে হতে পারে বিপদ, থাকছে বিস্তারিত তথ্যে। যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এবার এলো গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। ভিসার শর্ত ভঙ্গ করলে শুধু বর্তমান ভিসাই নয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার পথও কঠিন হয়ে যেতে পারে। শনিবার ২২ আগস্ট সকাল ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস শিক্ষার্থীদের ভিসার সব শর্ত কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। দূতাবাসের সতর্কবার্তা অনুযায়ী শিক্ষার্থীরা অনুমোদিত শর্তের বাইরে কাজ করলে তাদের স্টুডেন্ট ভিসা বাতিল হতে পারে। একইভাবে পড়াশোনা বন্ধ করে দেয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা শিক্ষা প্রতিষ্ঠানকে না জানিয়ে নিজেদের একাডেমিক প্রোগ্রাম থেকে সরে গেলেও ভিসা বাতিলের ঝুঁকি তৈরি হবে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের নিজেদের বৈধ স্টুডেন্ট স্ট্যাটাস বজায় রাখার বিষয়ে আরও সতর্ক হতে বলা হয়েছে, কারণ ভিসার নিয়ম লঙ্ঘনের প্রভাব শুধু বর্তমান অবস্থানেই সীমাবদ্ধ নাও থাকতে পারে। মার্কিন দূতাবাস জানিয়েছে, কোনো শিক্ষার্থী ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে ভ্রমণ, উচ্চশিক্ষা কিংবা অন্য কোনো কারণে নতুন করে মার্কিন ভিসার আবেদন করার সময়ও জটিলতার মুখে পড়তে পারেন। ফলে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের ভিসার শর্ত ভালোভাবে জানা এবং প্রতিটি নিয়ম মেনে চলা। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী হিসেবে বৈধ অবস্থান ধরে রাখতে ক্লাস, একাডেমিক প্রোগ্রাম এবং কাজের অনুমতি প্রতিটি বিষয়েই নিয়ম মেনে চলা জরুরি। তাই বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি দূতাবাসের বার্তা পরিষ্কার: ভিসার শর্তকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। অভিবাসীদের ধরতে যে সংস্থার কর্মকর্তারা মাঠে কাজ করেন, এবার সেই আইস কর্মকর্তাদের বিরুদ্ধেই উঠেছে গুরুতর অভিযোগ। লুইজিয়ানায় সাবেক প্রেমিকার অ্যাপার্টমেন্টে অনুমতি ছাড়া ঢোকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ৫৮ বছর বয়সী থমাস বেইলি। ঘটনাটি সামনে আসতেই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রশ্ন উঠেছে আইস কর্মকর্তাদের নিয়োগ ও ভেটিং প্রক্রিয়া নিয়েও। এই ঘটনায় কি বলছে কর্তৃপক্ষ, থাকছে রিপোর্টে। যুক্তরাষ্ট্রে অভিবাসন দমন অভিযানে সামনের সারিতে থাকা আইসের এক কর্মকর্তাই এবার ফেঁসে গেলেন আইনের জালে। লুইজিয়ানায় সাবেক প্রেমিকার অ্যাপার্টমেন্টে অনুমতি ছাড়া ঢোকার অভিযোগে গ্রেফতার হয়েছেন ৫৮ বছর বয়সী থমাস বেইলি। সেন্ট ট্যামানি প্যারিশ শেরিফের অফিসের তথ্য অনুযায়ী নিউ অর্লিন্সের কাছের কভিংটন এলাকায় ওই নারীর বাসায় অনুমতি ছাড়াই প্রবেশ করেন বেইলি। তবে ঘটনার সময় তার সাবেক প্রেমিকা অ্যাপার্টমেন্টে ছিলেন না। তদন্তের পর বেইলির বিরুদ্ধে অননুমোদিতভাবে বসবাসের ঘরে প্রবেশের অভিযোগ আনা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। সবচেয়ে আলোচিত বিষয় হলো, বেইলি সাধারণ কোনো ব্যক্তি নন। তিনি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসের একজন কর্মকর্তা হিসেবে কাজ করেন। লুইজিয়ানার ওকডেলের একটি আইস অফিসে তার কর্মস্থল বলে জানিয়েছে শেরিফের অফিস। তার লিঙ্কডইন প্রোফাইলেও নিজেকে আইসের এজেন্ট হিসেবে উল্লেখ করেছেন তিনি। বেইলির গ্রেফতারের বিষয়ে আইস সরাসরি মামলার বিস্তারিত মন্তব্য না করলেও সংস্থাটি জানিয়েছে, কর্মীদের বিরুদ্ধে অপরাধ বা অসদাচরণের অভিযোগে তারা গুরুত্বের সঙ্গে দেখে এবং অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
তবে ঘটনাটি নতুন করে প্রশ্ন তুলেছে আইসের নিয়োগ ও কর্মীদের ব্যাকগ্রাউন্ড যাচাই নিয়ে। এর আগে অ্যাসোসিয়েটেড প্রেস এর পর্যালোচনায় 2020 সাল থেকে আইসের অন্তত 2 ডজন কর্মী ও ঠিকাদারের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ বা মামলা থাকার তথ্য সামনে এসেছিল। এদিকে বেইলি দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 6 বছর কারাদণ্ড এবং $1,000 জরিমানা হতে পারে। তবে আদালতে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি আইনত নির্দোষ। ট্রাম্পের ক্ষমাপ্রাপ্ত জানুয়ারি 6-এর দাঙ্গায় অংশ নেওয়া জ্যাক ল্যাং আবারও পুলিশের হাতে। এবার মিনিয়াপলিসের সিটি হলের সামনে বিক্ষোভের সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অভিযোগ, তার বহরের 2টি গাড়ি ফুটপাতে উঠে ভিড়ের দিকে এগিয়ে যায়। এরপর সংঘর্ষ তৈরি হলে পুলিশ গাড়িগুলো থামায়। ল্যাংসহ 7 জনকে দাঙ্গার সম্ভাব্য কারণ দেখিয়ে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় গাড়ি দুটিও। বিক্ষোভ থেকে গ্রেপ্তার, পুরো ঘটনার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের মিনেসোটার মিনিয়াপলিসে আবারও গ্রেপ্তার হয়েছেন ডানপন্থী অ্যাক্টিভিস্ট জ্যাক ল্যাং। শনিবার সিটি হলের সামনে আয়োজিত এক বিক্ষোভের পর দাঙ্গার সন্দেহে তাকে এবং তার কয়েকজন সহযোগীকে আটক করে পুলিশ। ঘটনাটি এখন নতুন করে দেশ জুড়ে আলোচনায় এসেছে। ঘটনার সূত্রপাত দুপুরের দিকে। ল্যাংয়ের নেতৃত্বে সিটি হলের সামনে একটি বিক্ষোভ চলছিল। একই এলাকায় তার বিরোধী পাল্টা বিক্ষোভকারীরাও জড়ো হন। পুলিশ বলছে এক পর্যায়ে ল্যাংকে বহনকারী একটি গাড়িসহ 2টি গাড়ি ফুটপাতে উঠে ভিড়ের দিকে এগিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে। পরে 2 গাড়িতে থাকা ব্যক্তিদেরই আটক করা হয় এবং গাড়ি দুটি জব্দ করা হয়। এ সময় বিক্ষোভকারী এবং পাল্টা বিক্ষোভকারীদের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তেজনাও তৈরি হয়। পুলিশ 2 পক্ষকে আলাদা রাখার চেষ্টা করে। ঘটনাস্থলের আশপাশে রাসায়নিক উত্তেজক ছড়িয়ে পড়ার কথাও স্থানীয় সংবাদ মাধ্যমে জানিয়েছে। এর মাত্র কয়েকদিন আগেই মিশিগানের ডিয়ারবর্নে ল্যাংয়ের নেতৃত্বে হওয়া একটি বিতর্কিত বিক্ষোভ ব্যাপক উত্তেজনা তৈরি করেছিল। সেখানে ক্রিশ্চিয়ান ক্রুসেডার মার্চ ঘিরে প্রায় 2000 মানুষ জড়ো হন। বিক্ষোভ ও পাল্টা বিক্ষোভের ঘটনায় মোট 22 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ডিয়ারবর্ন সিটি কাউন্সিলের সভাতেও ল্যাংকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। তিনি কোরআন নিয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করলে তাকে বাধা দেওয়া হয় এবং পরে কোরআনের একটি কপি ছিঁড়ে ফেলেন বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। জ্যাক ল্যাং 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল দাঙ্গায় অংশ নেওয়ার ঘটনায় দণ্ডিত হয়েছিলেন এবং পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমা পান। এবার মিনিয়াপলিসে নতুন গ্রেপ্তার তার কর্মকাণ্ড নিয়ে বিতর্ক আরও বাড়িয়ে দিয়েছে। পুলিশের হাত থেকে বাঁচতে দৌড়াচ্ছিলেন এক সন্দেহভাজন। পেছনে 2 কর্মকর্তা, সামনে আচমকে একটি উবার গাড়ি। এরপর যা ঘটল তা যেন সিনেমার দৃশ্য। পুলিশের গাড়ির কাছে না থাকায় উবার চালকের সাহায্যে যাওয়া হয়। তিনিও ঝুঁকি নিয়ে গাড়ি ঘুরিয়ে ধাওয়ায় নেমে পড়েন। কয়েক মিনিটের রুদ্ধশ্বাস অভিযানের পর সন্দেহভাজনকে আটক করা হয়। ঘটনার পুরো চিত্র ও চাঞ্চল্যকর এই অভিযানের বিস্তারিত থাকছে রিপোর্টে। মধ্যরাতের পর হিউস্টনের রাস্তায় হঠাৎ যেন সিনেমার দৃশ্য। এক ব্যক্তি দৌড়ে পালাচ্ছেন, পেছনে ছুটছেন 2 পুলিশ কর্মকর্তা, আর সেই ধাওয়ার মাঝেই সামনে পড়ে যায় একটি উবার গাড়ি। এরপর যা ঘটেছে তা রীতিমতো অবিশ্বাস্য। ঘটনা শুরু এক নারী আর তার সন্তানদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠা এক ব্যক্তিকে আটক করতে গেলে পুলিশ তাকে ধরার চেষ্টা করতেই তিনি দৌড়ে পালান। তখনই কাছাকাছি থাকা উবার চালক অ্যান্থনি বেইনসের গাড়ির সামনে চলে আসেন ওই ব্যক্তি। তার গায়ে ছিল না শার্ট, পায়ে ছিল না জুতা। পেছনে তখন ছুটছেন 2 পুলিশ কর্মকর্তা। সন্দেহভাজনকে ধরতে পুলিশের গাড়ি যথেষ্ট কাছে না থাকায় তারা বেইনসের সাহায্য চান। অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্ট বেইনসও দেরি না করে গাড়ি ঘুরিয়ে পুলিশকে সহায়তা শুরু করেন। প্রায় 5 মিনিট ধরে হিউস্টনের হাইটস এলাকায় চলতে থাকে রোমাঞ্চকর ধাওয়া। অবশেষে পুলিশ সন্দেহভাজনকে কাছাকাছি পেয়ে গাড়ি থেকে নেমে তাকে আটক করার অভিযান চালায়, আর বেইনস ফিরে যান নিজের উবারের কাজে। কিন্তু এরই মধ্যে তার পরবর্তী যাত্রী বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলেন। বেইনস তাকে পুরো ঘটনা খুলে বললে ওই যাত্রীও বিষয়টিকে হাসি মুখে মেনে নেন। এমনকি পরে বেইনসকে দেন 5 তারকা রেটিং। হিউস্টন পুলিশে জানিয়েছে, এমন পরিস্থিতিতে বেইনসের সহযোগিতার জন্য তারা গভীরভাবে কৃতজ্ঞ। তবে এই ঘটনায় সবচেয়ে চিন্তিত ছিলেন বেইনসের স্ত্রী। স্বামীর সাহসিকতায় গর্বিত হলেও এমন দ্রুতগতির পুলিশ ধাওয়ায় তিনি যে আর তাকে দেখতে চান না সেটিও পরিষ্কার করে দিয়েছেন। একবার নয়, 2 বার নয়, যুক্তরাষ্ট্রের সিনসিনাটিতে এক ইসলামিক সেন্টারে 7 বছরে 3য় হামলা। এবার জানালা ভেঙে ভেতরে ঢুকে চালানো হয়েছে তাণ্ডব। চুরি হয়েছে গুরুত্বপূর্ণ সরঞ্জাম। কিন্তু এইবার কোরআনের আয়াত লেখা পোস্টার ভাঙচুর আর
হুমকিমূলক বার্তা ঘটনাটিকে দিয়েছে ভয়াবহ মাত্রা। স্থানীয় মুসলিমদের প্রশ্ন, বারবার হামলার পরও যদি কেউ গ্রেপ্তার না হয় তাহলে নিরাপদ কোথায় তারা? বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রে আবারও মসজিদে হামলা, আর এবার হামলার ধরন ঘিরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে মুসলিম কমিউনিটিতে। ওহাইওর সিনসিনাটিতে ওয়েস্ট উড ইসলামিক কমিউনিটি সেন্টারে ভোররাতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। কমিউনিটি সেন্টারের সদস্য নাশিদ শাকিরের ভাষ্য, হামলাকারীরা তার কাটার দিয়ে নিরাপত্তার তার কেটে জানালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর অফিস তছনছ করে নিয়ে যায় নজরদারি ক্যামেরা ও টেলিভিশন মনিটর। কিন্তু চুরির চেয়েও বেশি উদ্বেগ তৈরি করেছে দেয়ালের দৃশ্য। কোরআনের আরবি আয়াত লেখা দুটি পোস্টারের কাচ ভেঙে দেওয়া হয়েছে। একটি হোয়াইট বোর্ডে লেখা হয়েছে অশ্লীল ও হুমকিমূলক শব্দ, যার মধ্যে ছিল মরে যাও ধরনের বার্তাও। মুসলিম নেতাদের অভিযোগ, এটি নিছক চুরি নয়, বরং পরিচয় ও ধর্মের কারণে পরিকল্পিত হামলা, অর্থাৎ সম্ভাব্য হেট ক্রাইম। আরও চমকে দেওয়ার মতো তথ্য হলো, গত 7 বছরে একই ইসলামিক সেন্টারে এটি তৃতীয় হামলা। আগের ঘটনাতেও দেয়ালে বর্ণবাদী মন্তব্য লেখা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি কর্তৃপক্ষ। ঘটনার সময় কেন্দ্রটিতে কোনো নিরাপত্তা ক্যামেরাও ছিল না, তাই এখন সিনসিনাটির মুসলিম কমিউনিটি মসজিদ ও ইসলামিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা বাড়ানোর চেষ্টা করছে। তবে এখানেই তৈরি হয়েছে আরেক সংকট। ফেডারেল সহায়তা নিতে গেলেও কর্তৃপক্ষের ওপর আস্থা রাখতে পারছে না অনেকে। তাদের প্রশ্ন, যারা নিরাপত্তা দেওয়ার কথা তারাই যদি পরে মুসলিম কমিউনিটিকে নজরদারির আওতায় আনে। হামলার তদন্তের পাশাপাশি তাই এখন বড় প্রশ্ন, যুক্তরাষ্ট্রে মুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো কতটা নিরাপদ? বিমানে ব্যাগ রাখার সুবিধাতেও এবার বসছে আলাদা মূল্য। অস্ট্রেলিয়ার বাজেট এয়ারলাইন জেটস্টার 2027 সালে ফেব্রুয়ারি থেকে ওভারহেড বিনে ব্যাগ রাখার জন্য ফি নেবে। প্রতি ব্যাগে খরচ শুরু হবে $25 থেকে। তবে সিটের নিচে রাখা ছোট ব্যাগে কোনো চার্জ থাকবে না। আকাশপথে ভ্রমণে নতুন এই পরিবর্তনে পুরো হিসেব থাকছে রিপোর্টে। বিমান জার্নির সময় ক্যারি অন ব্যাগ সঙ্গে নেওয়া নিয়ে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বাজেট এয়ারলাইন জেটস্টার। 2027 সালের ফেব্রুয়ারি থেকে যাত্রীদের ওভারহেড বিনে ব্যাগ রাখার জন্য আলাদা ফি দিতে হবে। নতুন নিয়মে প্রতি ফ্লাইটে একটি ওভারহেড ব্যাগের জন্য ফি শুরু হবে $25 থেকে, যা প্রায় $18 সমান। এই ফি দেওয়া যাত্রীরা প্রায়োরিটি ক্যারি অন সুবিধা পাবেন। এর সঙ্গে থাকবে প্রাধান্য ভিত্তিক বোর্ডিংয়ের সুবিধাও। তবে সিটের নিচে রাখা যায় এমন ছোট ব্যাগ, যেমন ব্যাকপ্যাক, হ্যান্ডব্যাগ বা ল্যাপটপ ব্যাগের জন্য কোনো অতিরিক্ত অর্থ দিতে হবে না। জেটস্টারের আগের নিয়মে যাত্রীরা মোট 7 কেজি পর্যন্ত ক্যারি অন লাগেজ বিনামূল্যে বিমানে নিতে পারতেন। নতুন নিয়মে সেই সুবিধায় বড় পরিবর্তন আসছে। জেটস্টার বলছে, নতুন ব্যবস্থা চালুর মূল লক্ষ্য হল বোর্ডিং প্রক্রিয়া আরও দ্রুত করা এবং ফ্লাইট সময় মতো ছাড়তে সহায়তা করা। একই সঙ্গে যাত্রীরা যে সুবিধা ব্যবহার করবেন শুধু সেটির জন্যই অর্থ দেবেন, এমন যুক্তিও দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে সিদ্ধান্তটি নিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। কেউ কেউ এটিকে অতিরিক্ত চার্জ হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন বড় একাধিক ব্যাগ নিয়ে যাত্রীদের কারণে ওভারহেড বিনে জায়গা নিয়ে যে সমস্যা হয় তা কমাতে এই নিয়ম কার্যকর হতে পারে। বিশেষজ্ঞদের মতে অন্যান্য এয়ারলাইনও ভবিষ্যতে একই ধরনের ফি চালু করতে পারে। ফলে আকাশপথে ভ্রমণের খরচ কম রাখার প্রতিযোগিতার মধ্যেও যাত্রীদের সামনে যোগ হতে পারে নতুন এক ব্যয়। এই ছিল বাংলাদেশ টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।